গল্পের শুরুটা একটা প্রেগনেন্ট মহিলাকে দেখিয়ে হয় যার আইডেন্টিক্যাল টুইন্স মেয়ে হয় এবং তারা দুইজনই এতটাই সিমিলার যে তাদেরকে কেউ আলাদা করতে পারতো না। এরপর গল্প চলে আসে কিছুদিন পরে যখন এদের বাবা মারা যায় এবং এদের দাদি আর মা দুজনকে বড় করে তোলে। বড় মেয়ের নাম থাকে মিরে আর ছোট মেয়ের নাম থাকে মিজে। মিরে লেখাপড়ায় ভালো থাকে কিন্তু মিজে তা থাকে না। তো ওরা প্ল্যান করে যে ওদেরকে যেহেতু কেউ চিনতে পারে না তাই ওরা পরিচয় পরিবর্তন করে পরীক্ষা দেবে, অর্থাৎ একজনের পরীক্ষা অন্যজন দিয়ে দেবে। তো এটা বাড়িতে ধরা পড়ার পরে মা যে মানে ছোট বোনটা ওর চুলগুলো কেটে ছোট করে দেয় যাতে ওদেরকে আলাদা করে চেনা যায়। দেখা যায় যখন ওরা বড় হয় তখন মীরের লেখাপড়ায় অনেক ভালো কিন্তু মিজে ততটা ভালো না। তো একদিন স্কুলে খাবার নিতে যাওয়ার সময় মাঠের মধ্যে মিজে অনেক জোরে দৌড়াচ্ছিল। তো এটা আবার স্কুলের স্যার দেখে এবং বলে তুমি দৌড়াদৌড়ি করো, অর্থাৎ খেলাধুলা করো, যেহেতু তুমি এটাতে ভালো। এবার দেখা যায় যে এভাবেও খেলাধুলা করে অনেক পুরস্কার পায়। একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে দৌড়াতে যাওয়ার সময় দেখা যায় মিজের পাটা মুচকে যায় এবং ও আর কখনো দৌড়াতে পারে না। এরপরে কাহিনী চলে আসে যে কয়েক বছর পরে যখন আমরা মিরেকে দেখতে পাই যে একটা ভালো কোম্পানিতে জব করে এবং মিজে যে বাসায় তার মার সাথে থাকে এবং তার চুলের কালারটাও চেঞ্জ হয়ে যায়, চুল এখনও ছোট আছে এবং সে সেরকমভাবে কিছুই করে না, যেহেতু সে লেখাপড়ায়ও ভালো না, শহরেও থাকে না, সে নিজের মতো কাজ করে। তো দেখা যায় যে ওদের মা যেখানে কাজ করে সেখানে ওয়ার্কাররা আর কি নিজেদের মতো কথা বলছে যে এর মেয়েটা অনেক ভালো, সে শহরে জব করে। এরপরে হুট করে দেখা যায় যে মিজে মাকে ডাকতে আসে, তখন আরেকজন ওয়ার্কার বলে যে তুমি না বললা যে এর মেয়ে শহরে থাকে, তবে একে। তো তখন আরেকজন বলে যে এটা মীরের মতো দেখতে মিজে, ওদের দুইটা যমজ মেয়ে এবং ওরা একই সাথে থাকে। আগে এক সময় দৌড়াতো কিন্তু এখন আর দৌড়াদৌড়ি করে না, পা ভেঙে যাওয়ার ফলেও একদম কোনো কাজই করতে পারে না। ও ওর মার সাথে থাকে। তো ওর মা এই জন্য ওকে খুব বকাঝকা করে যে তুমি কেন আসছো আমার কাজের জায়গায়। তো তখন মিজে বলে যে তুমি বলো না যে তোমার দুইটা মেয়ে, তুমি শুধু তোমার বড় মেয়ের কথাই বলছো, আমি কিছু করি না বলে কি তুমি বলবা না যে আমি তোমার একটা মেয়ে। ওদের এই সব কথোপকথনের মধ্যে স্কুলের ভাইস প্রিন্সিপাল চলে আসে যেখানে মিজে কাজ করতে এবং তারা একটা রুমে বসে তাদের চাকরির বিষয়ে কথা বলতে থাকে। তো মিজে এখানে জানা যায় যে যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছিল সেই চাকরি হয়নি। তো অন্যান্য জবের বিষয়েও তারা কথা বলে যে আর কোথায় জব করা যায় বা কী করা যায়। এবং সিন শিফট হয় আর আমরা লি নামের একজন লয়ারকে দেখি যে লিপস রিড করতে পারে, অর্থাৎ সে ঠোঁটের নড়াচড়া দেখে বুঝতে পারে যে সামনের জন কে কী বলছে তার সম্পর্কে। তো এইভাবে সে মানুষের সম্পর্কে বিভিন্ন আইডিয়া করতে পারে। এর মধ্যে দেখা যায় তাদের সিনিয়র চিয়ংগু আসেন আর সেখানে লি এই এতক্ষণ পর্যন্ত যে লিপস রিড করে ইনফরমেশনগুলো পায় সেগুলো সিনিয়রকে দিয়ে দেয়। তো সিনিয়র যাওয়ার সময় অনেক খুশি হয়ে লিকে অনেক থ্যাঙ্কস বলে যায়, কিন্তু লির সাথে আরেকজন যে থাকে হেল্পার, সে বোঝে না যে কেন মানে সিনিয়র তাকে থ্যাংক ইউ বললো বা লি এত ইনফরমেশন কিভাবে পেলো যেটা অন্য কেউ আর জানে না। এর পরের সিনে দেখা যায় যে লির পেছন পেছন একজন কলিগ আর কি কফি নিয়ে আসছে এবং ভুল করে কফিটা লির গায়ে পড়ে যায়। তো মেয়েটা জিজ্ঞেস করে লির শার্টের সাইজ যাতে ওকে পরে কিনে দিতে পারে। তো লি বলে আমার কাছে এক্সট্রা শার্ট আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আর তোমাকে যেই ফাইলটার কথা বলছিলাম সেই ফাইলটা আমাকে পাঠাই দিও। এখানে লি মেয়েটাকে কোনো পাত্তা দেয় না এবং দেখা যায় যে লির গায়ের কিছুটা ফোসকা পড়ে গেছে আর কি গরম কফি পড়ে। লি শার্ট চেঞ্জ করার সময় দেখে যে সেই কলিগটা আর কি ফাইল পাঠাইছে আরেকজনের হাত দিয়ে এবং সেখানে সে একটা হার্ট শেপ করে সরি লিখছে তার গায়ে কফি ফেলার জন্য। তারপরে এদের মধ্যে কিছু কথোপকথন হয়। এখন দেখা যায় যে লি একটা টাই পরতেছে। তো তখন তার কলিগ বলে যে তোমার চয়েস অনেক বেশি পুরানো, এরকম টাই এখনকার ফ্যাশনে তো পরে না, তো তুমি এরকম টাই কেন পরতেছো। তো ছেলেটা বললো যে আমার মা এই টাই পছন্দ করে, আমার মার সাথে দেখা করতে যাচ্ছে এই জন্য পরতেছি। তো এরপর দেখানো হয় মিজির আজকে ক্লিনিংয়ের লাস্ট ডে, তো ও কাজ করতেছে এবং এই জন্য একটা ছেলে বলতেছে তুমি তো এত কাজ করো, তো তুমি এত কেন কাজ করো। তো সে বলে যে আমি জীবনে এতবার ফেল করছি এই জন্য আমাকে বেশি বেশি কাজ করতে হয়। তো তখন একটা আঙ্কেল আসে তাদের কথোপকথন শোনে আর বলে তোমার তো আজকে ক্লিনিংয়ের লাস্ট ডে, তো তুমি এরপরে কি করবা। তো মিজি বলে আমি কিছু না কিছু একটা করেই নেব। তো আঙ্কেল বলে তোমার যদি কোনো কাজ না থাকে তবে তোমার জন্য একটা ভালো জবের অফার আছে, সেখানে স্যালারিও খুব ভালো। এই শুনে মিজি খুব খুশি হয়ে যায় এবং সে ওই জবটা করতে রাজি হয়ে যায়। জবটার জন্য আঙ্কেল সিভি চাইছিল। তো দেখা যাচ্ছে যে মিজে এখানে সিভি করতেছে আর বলতেছে যে এখন স্ট্রবেরি ফার্মিংয়ের জন্য সিভি কে দেয়। তো পরেও সব কিছু ঠিকঠাক করে বাসায় আসে যেখানে ওর মা রান্না করতেছিল এবং ওকে খাওয়াই।
তো তখন মিজে ওর মাকে বলে যে মা, আমি তো একটা যে জবের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম ওইটা আমার হয় নাই, কিন্তু আমি অন্য একটা জব পাইছি। এই কথা শুনে ওর মা অনেক রেগে যায়, অপমান করে, আর ও চলে যাওয়ার সময় যে খাবারগুলো তৈরি করছে সেগুলো তার প্রতিবেশীর বরের মৃত্যুবার্ষিকী বলে তাকে দিতে বলে। এখন যখন এই মিজে কেকগুলো নিয়ে প্রতিবেশীর বাসায় যায় তখন দেখা যায় এটা আর কেউ না, এটা সেই ভাইস প্রিন্সিপাল। এবং এখান থেকেই জানতে পারি যে এই ভাইস প্রিন্সিপালের ছেলেই হচ্ছে মিস্টার লি, যে এখন হচ্ছে লয়ার হিসেবে আছেন। এবং ওরা দেখা যাচ্ছে যে একটা ছবি হাতে নিয়ে দাঁড়ায় আছে, যেই ছবিতে মিজে আর মিস্টার লি একসাথে দাঁড়াই ছবি তুলছে। তো ওর মা এই সব বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং মিরে কেমন আছে, কোথায় আছে, সেই সব বিষয়ে জানতে থাকে। তো মিজে সব কিছু বলে সেই বাসা থেকে বের হয়ে আসার সময় দেখে যে মিস্টার লি সেখানে চলে আসছে, অর্থাৎ ভাইস প্রিন্সিপালের ছেলে। তো তার সাথে ওর কথোপকথন হয়, আর তখন সে ওই টাইটা নিয়ে কথা বলে যে তুমি দেখি একটা অনেক ওল্ড ফ্যাশনের টাই পরছো। তখন লি বলে আমার মা বললো এই টাইটা নাকি তুমি মাকে পছন্দ করে দিছো। তো তখন দেখা যায় যে ভাইস প্রিন্সিপাল এখনকার ফ্যাশন কীরকম হবে, মেয়েদের পছন্দ কীরকম, সেটা জানার জন্য মিজের হেল্প নেয় আর বলে যে আমার ছেলে ব্লাইন্ড ডেটে যাবে, যার ফলে হিংসার চোটে মিজে একটা পচাটাই পছন্দ করে দেয়। বর্তমানে সেটাই দেখা যায় মনে করে আর বলে আরে না না এই টাইটা তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এই টাইটা পরে তুমি রাত্রেবেলায় সেফও থাকবা। এই বলে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন লিওকে ডেকে মীরের কথা শোনে। তখন মিজে বলে সবাই আমার কাছেই কেন মীরের কথা জিজ্ঞেস করে, তোমার যদি এতই জানতে ইচ্ছা হয় তুমি ওর সাথে যোগাযোগ করে নাও। এই বলে দেখা যায় যে মিজে লির অপোজিট বাসায় ঢোকে, অর্থাৎ ওদের বাসায় একদমই সামনাসামনি অপোজিটে। এরপরে পাস্টের সিন চলে যায় যেখানে দেখা যায় যে মিজে সাইকেল নিয়ে বের হচ্ছে এবং দেখা যায় যে অপোজিট বাসা থেকে লি বের হয়। তখন মিজে বলে আচ্ছা তোমরা তো কালকে এখানে শিফট হইছো, আমি স্কুলে যাচ্ছি, চলো আমরা একসাথে স্কুলে যাই। তো লি এখানে মিজেকে ইগনোর করে যাইতে থাকে। তো মিজে কিছু মনে না করে ওকে অনেক কিছু বলতে থাকে, তারপরে বলে আচ্ছা এমন তো না যে তুমি কানে কিছুই শোনো না। পরে দেখা যায় যে ক্লাসে যখন লি আসে মিজেও সেই ক্লাসেই আর কি বসে আছে। এরপর দেখা যায় টিচার লিকে নতুন স্টুডেন্ট হিসেবে সবার সাথে পরিচয় করায় দেয়। লি একটা জায়গায় বসে এবং স্কুলের প্লেগ্রাউন্ডে মিজে একটা ফুটবল কিক মেরে লির কাছে দেয় এবং লিকে সেই বলটা দিতে বলে লি আবারও ইগনোর করে চলে যায়। তো আবার ক্লাসে দেখানো হয় মিজে বসে বসে ভাবতেছে লি ওকে ইগনোর কেন করতেছে। এই ভাবতে ভাবতে ওর হাত থেকে কলম পড়ে যায়। তখন ও লিকে বলে যে আমাকে কলমটা দাও। এবারও লিওকে ইগনোর করতেছে দেখে মিজে অনেক ক্ষেপে যায় এবং ওর ইয়ারফোনটা টেনে বলে তুমি কি কথা বলতে পারো না বা কানেও শুনতে পারো না, তুমি কি বোবা। যেটা টিচার শোনে এবং তাদের দুইজনকে ক্লাসরুমের বাইরে অফিস রুমে ডাকে এবং কাহিনী প্রেজেন্টে চলে আসে, যেখানে দেখা যায় যে মিজে বসে বসে এইসব জিনিস চিন্তা করতেছে আগের দিনের কথা। তখনই মিজের মা আসে এবং ওকে ডাকে। পুরোনো দিনের কথা ভেবে মিজে এমনিতেই রেগেছিল, তারপরে মা যখন আবারও মিরেকে কল করতে বলে তখনও আরও রেগে যায়। মূলত মা মিরেকে কল করতে বলে যাতে মিরে এসে ওর দাদি অসুস্থ, হসপিটালে গিয়ে দাদিকে একটু দেখে। তো মিরে এখানে দেখা যায় যে মিজের কল রিসিভ করে না এবং ইগনোর করে দেয়। আর এদিকে দেখা যায় যে বাবার মৃত্যুবার্ষিকীতে লি আর তার মা একসাথে পালন করে এবং এই নেক্সট সিনে আমরা এই লোকটাকে দেখি যার নাম সিজি। তো সে একটা লোকের সাথে কথা বলে, তখন সেই লোকটা সিজিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন জানা যায় যে সিজি এখানে স্ট্রবেরি চাষ করে এবং সিজি বেশি স্ট্রবেরি ভালো চাষ করতে পারে না বা বেশি ফলন হয় না বলে এই লোকটা ওকে অনেক বুলি করে। তো তখন দেখানো হয় যে প্রথমে যেই আঙ্কেলটা মিজের সাথে কথা বলতেছিল সে আরও অনেকের সিভি নিয়ে এই সিজির কাছে জমা দেয় এবং মিজের সিভি হাতে নিয়ে এই লোকটা বলে যে এখানে তো বেশি কিছু লেখে নাই, তো হচ্ছে এর ব্যাপারে কিছু বলো। তখন আঙ্কেল হচ্ছে সিজির কাছে মিজের দুঃখ সম্পর্কে অনেক কিছুই বলে, যে ও কীভাবে পাটা ভেঙে এখন বাসায় পড়ে থাকে, অনেকগুলো পার্ট টাইম জব করে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, দাদিরও দেখভাল করে। তো এই সব কথাই বলে। আর এর মধ্যে দেখা যায় যে মিজে তার দাদির কাছে বেড়াইতে আসছে, দাদিকে দেখতে আসছে মূলত, এবং দাদির পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু করাবে। তো এবার হচ্ছে মিজে চাই যে তার দাদিকে নিয়ে একটুখানি বাইরে বেড়াইতে এবং এই জন্য হচ্ছে সে ডাক্তারের কাছে পারমিশন চায়, যাতে ডাক্তার পারমিশন দিলে সে তার দাদিকে নিয়ে একটু বাইরে যাইতে পারে। তো ডাক্তার এখানে পারমিশন দেয় না এবং মিজে দেখা যাচ্ছে যে তার দাদির হাত পা সব কিছু সুন্দর করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়।
কিন্তু তবু দাদি মিজেকে এখানে আসতে না করে, কারণ দাদির মনে হয় মিজে তার জন্য এখানে আসে এবং এতে মিজের ক্যারিয়ারের উপরে অনেক প্রভাব পড়ে। কিন্তু মিজে দাদির কথাগুলোকে ইগনোর করে এবং দাদিকে তাও অনেক কেয়ার করতে থাকে। এরপরে দেখা যায় যে মিজে ফোন দেয় মিরেকে এবং বলে তুমি দাদির সাথে দেখা করতে কেন আসছো না। তো মিজের কথার কোনো উত্তরই মিরে দেয় না এবং বলে তোমার কি আরও বেশি টাকা লাগবে, তোমার যদি টাকা লাগে আমাকে বলো, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। এতে মিজা অনেক রেগে যায়, বলে তোমার টাকা আছে বলে তুমি টাকার গরম দেখাও, কিন্তু এখানে তো দাদি অসুস্থ, দাদিকে তোমার দেখতে আসা উচিত। এই বলে দেখা যাচ্ছে যে মিরে ফোন কেটে দেয়, কেটে দিয়ে কান্নাকাটি করে। আসলে মিরে এখানে চাকরির ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন হয়েছিল এবং তার চাকরি বাকরি সব কিছু মিলে ভালো যাচ্ছিল না, সবাই তাকে বুলি করতো, সে কান্না করে। তো দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে মিজে তার মাকে বলতেছে যে মিরের কোনো দায়িত্ব জ্ঞান নাই, সে হচ্ছে খালি টাকাই পাঠায়। এদিকে দেখা যায় মা হচ্ছে মিরের সাইড নেয়, ফলে মিজে রেগে ঘর থেকে বের হয়ে যায়। তখন লি কিছু ফল এনে মিজেকে দিতে যায়, তো মিজে বলে আমি কি এই বাসার চাকরানি নাকি। এই বলে রাগ করে মিজে একটা জায়গায় চলে যায় এবং ফুটবলে কিক দিতে থাকে। তখন দেখা যায় লি সেখানে আসে আর বলে যে তুমি এখানে ফুটবল কিক দিও না, তোমার পায়ে আবার ব্যথা লাগবে। তো তখন মিজে বলে সে যাই হোক, আমি তো আর কখনো দৌড়াতে যাচ্ছি না। এই বলে মিজে রাগ করে চলে যেতে থাকে। তো তখন দেখা যায় যে লিওকে থামাতে যায় আর মিজে ওর কানে ভুল করে মেরে ফেলে এবং এই সাথে সিন পাস্টে চলে আসে, যেখানে দেখা যায় যে লির কানে ফুটবল এসে লাগে এবং লি কানে কিছু শুনতে পায় না এবং এখানে একটা সিক্রেট রিভিল হয় যে লি আসলে কানে মূলত কিছু শুনতে পায় না। ফুটবল লাগার পরে মিজের কাছে আসলে দেখা যায় লি মিজের হাতটা খুব শক্ত করে ধরে এবং কিছুক্ষণ পরে যখন আবার ওর কানটা একটু স্বাভাবিক হয় তখন মিজের হাত ছেড়ে ও চলে যেতে থাকে। তো মিজে ওকে পিছন থেকে ডাকে কিন্তু ও কোনোভাবেই আর রেসপন্স করে না। তো তখন দেখা যায় যে বাড়িতে আসার সময় লি হাঁটছে আর মিজে ওর পিছন পিছন সাইকেল নিয়ে আসছে এবং অনেক কিছু ওকে বলতে থাকে, অনেক ডাকতে থাকে, ওর কাছে সরি বলতে থাকে। তো এরকম করতে করতে দেখা যায় যে মিজে এক সময় পড়ে যায় এবং ও বলে যে হ্যাঁ আমি পঙ্গু, আমি কিছু শুনতেও পাই না, কিছু বলতেও পারি না। তো এরপরে দেখা যায় যে নেক্সট সিনে মেরি মিজেকে বলছে যে ওদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানে লি মরতে মরতে আর কি বেঁচে যায়। ওর বাবা ওই অ্যাক্সিডেন্টেই মারা গেছে কিন্তু লি বেঁচে গেছে, কিন্তু ও পঙ্গু হয়ে গেছে। এর ফলে ও কানে কিছু শোনে না এবং ওর একটা পাও আর কি আর্টিফিশিয়াল। এই কথা শুনে তো মিজের মাথা খারাপ হয়ে যায়, ও মাথায় হাত দিয়ে শুয়ে গড়াগড়ি করে কাঁদতে থাকে আর ভাবে যে আমি কী সব বলছি। এখন আবারও সিন প্রেজেন্টে চলে আসে, যখন দেখা যাচ্ছে যে মিজে একটা স্টোর থেকে ওর জন্য বরফ নিয়ে আসে এবং লি সেইটা দিয়ে কানে শ্যাক দেয় এবং মিজে জিজ্ঞেস করে যে তুমি এখন ভালো আছো। তো লি বলে যে আগের থেকে এখন ঠিক আছে, আগে বেশি ব্যথা হতো, এখন এই কানে আমার বেশি ব্যথাও হয় না এবং আমি এই কানে কিছু শুনতেও পাই না। তারপর ও আবারও মেরিকে নিয়ে কথা বলতে থাকে, বলে আমি মেরির সাথে দেখা করতে গেছিলাম কিন্তু মেরি আমাকে দেখে পালাই গেছে, এই জন্যই হচ্ছে আমি তোমার কাছে মেরির ব্যাপারে শুনছিলাম যে ও ঠিক আছে কিনা। লিয়ের কথা শুনে মিজে মেরিকে দেখতে পরের দিন ওর অফিসের সামনে আসে, যেখানে ও মেরিকে ফোন করে এবং মেরি তাড়াতাড়ি করে আসে ওর সাথে দেখা করতে, এমনভাবে ভাব করে যেন ও আগে থেকেই অফিসে ছিল। তারপরে ওকে নিয়ে একটা ক্যাফেতে যায়, সেখানে কিছু খাবার অর্ডার দিয়ে কথাবার্তা ওরা বলতে থাকে। তো এবার হচ্ছে মেরি বলে যে তুমি কেন আসছো হুট করে, আমাকে খবর দিয়ে আসতে পারতে। তো সেখানে মিজে বলে যে দাদি অসুস্থ, তুমি বাসায় আসো না, এই জন্য দেখতে আসছি। তো এই ফাঁকে দেখা যায় যে একটা ওয়ার্কারের হাত কেটে যায় আর রেস্টুরেন্টের ওনার তাকে ছুটি দিয়ে দেয়। তো মেজি বলে যে তুমি তাহলে এমন কিছু করো না কেন যাতে তোমার ছুটি হয়। তো তখন মেরি উত্তর দেয় তাহলে আমি একটা কাজ করি, আমি ছাদে থেকে লাফাই নিচে পড়ি, তাহলে আমি ছুটি পাবো। তো মিজে ভাবে যে মজা করতেছে। এরপরে কিছুক্ষণ পরে দেখানো হয় যখন হচ্ছে মিজে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে যে মিরে সেখানে নাই। তো মিরেকে কল দিলে দেখা যায় যে তার ফোনটা সে ভুলে রেখে গেছে, এই জন্য মিজে কি করে তার অফিসে যায় যাতে সে ফোনটা মিরেকে দিতে পারে।
কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে মীরা আজকে অফিসেই আসেনি। তো খুব অবাক হয়ে যায় যে মীরা তো বললো যে সে কাজ শেষ করে ওর সাথে দেখা করতে গেছে। এরপরে অফিস থেকে বাইরে আসে, বাইরে এসে ওর মীরের কথা মনে পড়ে যেখানে ও ছাদ থেকে লাফাই যাওয়ার কথা বলছে। তো এই কথা ভেবেই হচ্ছে ও খুব দৌড়াই মেরির বাসায় যেতে থাকে আর কি। এবং শেষমেশ দেখা যায় যে মিরে নিচে লাফানোর যখন প্রস্তুতি নিচ্ছে সব ঠিকঠাক করে, তো তার আগে মিজে এসে মেরির হাতটা ধরে ফেলে। তো মিজে আর নিচে পড়তে পারে না, পরে ওকে উঠাইতে যে মিজেও উঠাইতে পারে না এবং দুইজনই একসাথে নিচে পড়ে যায়। নিচে পড়ে মিজে বলে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের পরিবারের কি হতো, কারণ আমাদের পরিবারের দায়িত্ব এখন তোমার উপরে। তো তখন মিরে বলে যে আমি সব কিছু পরিকল্পনা করেই রেখেছিলাম, এখানে আমি মরতাম না, আমি শুধু পড়ে একটু ছুটি পেতে চাচ্ছিলাম। আমি অসুস্থ হলে আমি যাতে ছুটি পাই, কারণ আমি আর এই জীবন সহ্য করতে পারছি না। তো এই বলে হচ্ছে ও মিজের গলা ধরে অনেক কান্নাকাটি করে এবং ওরা জানতে চায় যে কি হয়। তখনই কাহিনী একদম পাস্টে চলে আসে, যেখানে আমরা দেখি যে মীরে যখন প্রথমে অফিসে যায় ঠিক সেই দিন তার সাথে একটা মেয়ের পরিচয় হয় যে অনেক ভালো এবং কাইন্ড ছিল। সে সবাইকে হেল্প করতো এবং সবসময় সত্যের সাথে থাকতো। তো তখন দেখা যায় যে একটা এমন কোনো কাজ হয় যেটা ইলিগাল ছিল এবং যার ফলে পুরো টিমের বিপক্ষে তাকে সত্যি কথা বলতে হয়, যেই জন্য পুরো টিম তাকে বুলি করে এবং কেউ তাকে পছন্দ করে না। আর এর ফলে হচ্ছে দেখা যায় যে সেই মেয়েটা অনেক ডিপ্রেশনে চলে যায়। মিজে চায় যে সেই মেয়েটাকে হেল্প করতে, কিন্তু তার এত সাহস হয় না। যাই হোক, একদিন সে সাহস করে অফিসিয়াল টিমের কাছে পুরো সত্যিটা বলে, কিন্তু যখন সে এই কাজটা করে তখন সে এসে জানতে পারে, মানে পরের দিন এসে জানতে পারে যে সেই মেয়েটা হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। এর ফলে কি হয়, অফিসের সবাই হচ্ছে এখন ওই মেয়েটার সাথে ঠিক যেরকম ব্যবহার করতো সেই একই ব্যবহার মিজের সাথে করতে থাকে। মিজেকে এক্সট্রা করে কাজ দেয়, সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং কেউ ওর সাথে ভালোভাবে কথা বলা না, মেশে না, তাকে খুবই বুলি করে। তো দেখা যায় হাসপাতালের রুমে বসে এই কথাগুলো মিরে মিজেকে বলছে। তো তখন মিজে বলে যে তুমি এত কিছু কেন একা একা সহ্য করছো, কেন এতদিন আমাদেরকে কিছু বলনি, তো তুমি আমার জন্য কি এরকম করছো? তখন মিরে বলে যে আমি তোমার জন্য এরকম করছি না, আমি ওই দিন অফিসে আসতাম না, তুমি যখন আসছো তোমার সাথে দেখা করার জন্যই আমি অফিসে আসছি। আর ক্যাফেতে আমার কলিগরা চলে আসে, আমি সেখান থেকে চলে গেছি। আমি এই চাকরিটা ছাড়তে পারবো না, কারণ আমি এই কোম্পানি থেকে অনেক টাকা লোন নিছি, তো এই লোনটা শোধ না হওয়া পর্যন্ত আমার চাকরি ছাড়া যাবে না। এরপরে দেখা যায় যে মিরে মিজিকে বাসে তুলে দেওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে বসে আছে, যেখানে মিজি বাসে উঠে মিরের দিকে তাকায় থাকে এবং সিন আবারও পাস্টে চলে যায়, যেখানে দেখানো হয় যে লিকে একটা ছেলে বুলি করছিল বলে মিজে তার চোখে ফুটবল দিয়ে মারছে অনেক জোরে এবং অফিস রুমে এই জন্য স্যার মিজেকে শাস্তি দিচ্ছে। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়, যেখানে দেখা যায় যে মিজি বাস থেকে নেমে দৌড়াই মীরের কাছে আসে এবং মীরে একটা ব্রিজের উপরে দাঁড়াই ছিল, বলে চলো আমরা একটা কাজ করি, তুমি আমার জায়গায় বাড়িতে চলে যাও আর আমি তোমার জায়গায় অফিসে যাই। অর্থাৎ ওরা আবারও পরিচয় অদল বদল করার কথা বলছিল এখানে। আবার সিন পাস্টে শিফট হয় যখন লির মা লির ব্যাপারে সব কিছুই মেয়েদের বলে। এই কথা লি জানার পরে খুবই বিরক্ত হয় এবং লির মা বলে যে তোমার এখন ওদের হেল্প দরকার, তো এই ফলের ঝুড়িটা মিজেকে দিয়ে আসো। লি গিয়ে দেখে যে দুই বোন স্নান করে বের হয়েছে এবং দুইজনকে দেখতে একদম একই রকম লাগছে। সিন প্রেজেন্টে শিফট হলে দেখি মিজে কিছু পেপার আর কি নষ্ট করছে, কারণ এখানে এটা মিরে না, মিরের মতো মিজে চুলের স্টাইলটা করছে আর মিজের মতো হেয়ার স্টাইল করে গ্রামের বাড়িতে চলে গেছে। তো এখানে দুইজনের আইডি যেহেতু চেঞ্জ করছে, সেহেতু মিরে তার অফিসে কি কি হয় হয় না, কিভাবে চলতে হবে সেই সব লিখে আর কি মিজেকে আগে থেকেই সতর্ক করে দিছে, যাতে মিজে বুঝতে পারে। এবং দুইজনের ফোনও এক্সচেঞ্জ করে যাওয়ার আগে, এবং মিরে যাওয়ার আগে মিজেকে বারবার বলতে থাকে খবরদার তুমি কিন্তু নিজে থেকে কিছু করবে না, তুমি কিন্তু কোনো ঝামেলা পাকাবা না। তো মিজে বলে আচ্ছা বাবা আচ্ছা, আমি আর কিছুই করবো না, তুমি এখন যাও। মিরে তখন বাসে করে গ্রামে চলে যায় আর মিজে মিরের বাসায়। পরের দিন দেখা যায় যে মিরে সেজে
তার অফিসে চলে আসে এবং একটা লোককে জিজ্ঞেস করে যে অফিসের বাকি সবাই কোথায়। তো অফিসের সেই লোকটা উত্তর দেয় সবাই তো মিটিংয়ে আছে। তো তখন মিজে বুঝতে পারে তার অফিসে আসতে লেট হয়ে গেছে, তখন সে মিটিং রুমে চলে যায়। আগে থেকেই মিরে মিজেকে বলছিল যে জানলার কাছে যেই সিটটা তুমি সেখানে বসবা, কিন্তু মিজে তা না করে সবার সাথেই বসে, এতে সবাই ওকে তাকাই তাকাই দেখতে থাকে। তখন টিম লিডার বলে তুমি যেহেতু আমাদের সাথেই বসছো তাহলে এই প্রবলেমের ব্যাপারে তুমি কিছু বলো। তখন দেখা যায় যে মিজে খালি পেজ উল্টায় আর বেশি কিছু বলতে পারে না। তখন টিম লিডার মিটিংটা সেখানেই শেষ করে চলে যায়। তো সবাই যাওয়ার সময় মিজেকে কিছু না কিছু সবাই খারাপ বলে চলে যেতে থাকে। তখন সবাই চলে গেলে মিজে এদেরকে বুলি বলে। এবার দেখা যায় সিন শিফট হয়, যেখানে দেখা যায় মিরে স্বপ্ন দেখছে যে যেখানে অনেক লোক তাদের যে কলিগ আর কি তাকে সবাই বুলি করতেছে, আর এর সাথেই হচ্ছে মিরের ঘুম ভেঙে যায় তার মার ডাকে। তো মা বলে যে তুমি কখন আসছো, আর তুমি তোমার চুলের রং কি চেঞ্জ করছো, তুমি তোমার দাদির কাছে যাও কারণ তুমি অনেক দেরি করে ফেলছো, আর তোমার চুলের এই কালারে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে মেরির মা মেরিকে চিনতে পারেনি, কিন্তু দাদি মেরিকে চিনতে পারে, অর্থাৎ মেরি কোনটা আর মিজে কোনটা দাদি এটা আলাদা করে জানে। তো মিজে তাকে বলে দিছিল যে সপ্তাহে 2 বার তোমাকে দাদির সাথে দেখা করতে যেতে হবে, যেটা মেরির মনে পড়ে। কিন্তু যেহেতু দাদি ওকে চিনে ফেলে সেহেতু ও দেখা করতে যেতে চায় না এবং বলে আমার কাজ আছে। তো মা জানতে চায় কী কাজ, তখন মেরি দেখায় যে আমার স্ট্রবেরি ফার্মে গিয়ে কাজ করতে হবে। এখানে অবশ্য আমরা মেরিকে মিজে বলবো, কারণ যেহেতু ওরা তাদের পরিচয় পরিবর্তন করছে সেহেতু যার যে নাম সে যে অবস্থানে আছে সেই নামেই আমরা তাকে ডাকবো, অর্থাৎ মেরিকে মিজে বলে ডাকবো এবং মিজেকে মেরি বলে ডাকবো। যাই হোক, এখানে মেরি এসে দেখে যে শুধু যাওয়ার জন্য একটা সাইকেল আছে এবং সং আর ওর আঙ্কেল দেখে যে মেরি ঠিকভাবে সাইকেল চালাতে পারছে না এবং হেলতে দুলতে যাচ্ছে। তখন ওর আঙ্কেল বলে মেরি বোধহয় আজকে ড্রিঙ্ক করে আছে। এই অবস্থায় মেরি পৌঁছায় যায় হচ্ছে তার যে ফার্ম হাউস সেখানে গিয়ে সে একটা লোককে এই ফার্ম হাউসের বিষয়ে জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করে যে তোমার কোনো হেল্প লাগবে কিনা। তখন সেই লোকটা বলে তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি আমাকে চিনতেই পারছো না। তো তখন মেরি ওকে প্রশ্ন করে যে এখানের ওনারকে। তখন দেখা যায় যে ওখানে ওনার বসেছিল এবং সে খুবই সুন্দর একটা কিউট ফেস করে বলে যে হ্যাঁ আমি এখানকার ওনার। তো এখানে এই লোকটা বলে যে এই ওনারটা একটা পাগল, সে সবসময় নতুন নতুন স্ট্রবেরির ব্যাপারে বলতে থাকে কিন্তু ঠিকঠাকভাবে কোনো ফসলই ঠিকভাবে আর কি ফলাতে পারে না এবং সবসময় তাদের লসই হয়। এরপর হচ্ছে ওনারের সাথে মেরি ফার্মে যায়। ফার্মে গিয়ে সেখানকার সব কিছু দেখে এবং জিজ্ঞেস করে আমি কি করব। তো সে বলে যে তোমার এখানে যা খুশি তাই করো। এর আগের বার আমি গ্রামবাসীদের কথা শুনছি কিন্তু আমার ফলন ভালো হয়নি, কিন্তু এবার আমি তোমার কথাই শুনবো। এই বলে একটা স্ট্রবেরি ছিঁড়েও মেরিকে খাইতে দেয়, কিন্তু মেরি এখানে খায় না। তো নিজেই সে খায়, খাওয়ার পরে তার এটা এত ভালো লাগে না বলে ফেলে দেয়। তারপর বলে যে তুমি যাই করো না কেন দিন শেষে তুমি ঠিকই তোমার সন্ধ্যাবেলায় আর কি বেতনটা পেয়ে যাবে। এই বলে সে সেখান থেকে খুব চিল মুডে চলে যায়। নেক্সট সিনে লিকে দেখি যেখানে তার ক্লায়েন্ট একটা লোককে মেরে হাত পা ভেঙে দিছে, এটা আসলে তার ড্রাইভার। তো এই লোকটার ভিতরে কোনো আফসোস নাই এবং সে চায় যে কোনো কিছু ছাড়াই এই সমস্যার সমাধান করতে। এবার লি তাকে পরামর্শ দেয় যে আপনার ড্রাইভারের যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই সেহেতু আপনি তাকে কোনো রকম কোনো ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই সমস্যার সমাধান করতে পারেন, আর এতে হচ্ছে আপনিও এই কেস থেকে বাইরে চলে আসবেন। তো লিয়ের এই পরামর্শটা ভালো লাগে এবং তার ক্লায়েন্ট এই সমস্যা থেকে বাইরে চলে আসে। তারপরে সিনে দেখা যায় লি তার সিনিয়রের সাথে গল্প করে এবং অন্য একটা কেসের বিষয়ে কথা বলে। সেখানে দেখা যায় মেরির কেসটা আছে, অর্থাৎ মেরি তার কোম্পানির বিরুদ্ধে মামলা করছে, কিন্তু এই কেসটার বিষয়ে সিনিয়রের কাছে লি জিজ্ঞেস করলে বলে ওরা বোধহয় নিজেদের মধ্যে কেসটা মিটাই নিছে, এই কেসটা নিয়ে এখন আর আমার তদন্ত করতে হবে না। কিন্তু লি এই কথা মানতে চায় না, এই কেসটা সম্পর্কে আর কি তদন্ত করতে চায় এবং নিজে এই কেসটা নিতে চায়, যেই জন্য সিনিয়র তার সাথে একটু রাগ করে এবং বলে যে তোমাকে এই কেসটা নিতে হবে না, আমি যখন নিষেধ করছি তখন তুমি এই কেসটাকে ভুলে যাও। তারপর সিনিয়র তাকে জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার ক্লাসমেট বলে কি তোমার এই কেসটা সম্পর্কে বেশি চিন্তা হচ্ছে। তখন লি উত্তর দেয় এমন আসলে কিছুই না, আমি এমনিতেই এই কেসটা নিয়ে ভাবছিলাম। এদিকে আমরা মিজিকে দেখি যে 6টা বাজার অপেক্ষায় ছিল, অর্থাৎ তার অফিস আওয়ার শেষ হলে সেখান থেকে চলে যাবে সেই অপেক্ষা ছিল এবং 6টা বাজার সাথে সাথে সে অফিস থেকে বের হয়ে যায়, যেই জন্য সবাই খুব অবাক হয়ে তার দিকে তাকাই থাকে। দেখা যায় এদিকে মেরি হচ্ছে বাসায় আসে এবং
আজকে সন্ধ্যায় সে তার কাজের পেমেন্ট পেয়ে গেছে সেটা দেখে। তারপরে সে মিজিকে মেসেজ করতে চায়, তার এই কাজটা ঠিক লাগছে না এরকম একটা মেসেজ, কিন্তু দেখে যে মিজি তাকে মেসেজ করছে এবং বলে যে তার অফিসের দিনটা ভালোই গেছে, সে একটা দিন কমপ্লিট করে নিছে। এই জন্য মেরি আর মিজিকে তার মেসেজটা পাঠাতে পারে না এবং সেও ঠিক করে যে সেও এই কাজটা করবে। এদিকে দেখা যায় যে মিজি শুধু শুধু অযথাই স্ক্রল করে টাইম পাস করতেছে আর মেরিও কিছু করতেছে না, কারণ এই কাজের ব্যাপারে সে কিছু জানতো না। এইভাবে ওরা 4 দিন পার করে ফেলে। তো তখন দেখা যায় যে মিজিকে রেখে তার কলিগরা ক্যাফেটেরিয়াতে চলে যায়। তো মিজি এখানে একা একা দাঁড়াই থাকতে পারতেছিল না এবং সে একটুখানি ব্যায়াম করে। তো তাকে দেখে ডিরেক্টর বলে, তুমি আজকে খুব অদ্ভুত বিহেভিয়ার করতেছো। তারপরে বলে, আচ্ছা তোমাকে আমি এমন একটা কাজ দিই যেই কাজে তোমাকে বাইরে যেতে হবে। তো এই কথা শুনে মিজি খুবই খুশি হয়ে যায়, এখানে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এখানে মিজির কাজ হচ্ছে একটা বৃদ্ধ মহিলাকে তার জায়গা বেচতে রাজি করাইতে হবে। এখানে মূলত বৃদ্ধ মহিলাটার একটা রেস্টুরেন্ট আছে যেটা বৃদ্ধ মহিলাটা নিজের হাতে রান্না করে চালায় এবং সেই জায়গাটা বৃদ্ধ মহিলা কিছুতেই বিক্রি করতে চাচ্ছে না, যেটা তাকে বিক্রি করলে কোম্পানি ওই জায়গাটা নিবে এবং ওইখানে তারা একটা প্রজেক্ট করবে, একটা নতুন ব্রাঞ্চ খুলবে এবং ওই জায়গাটাতে খুললে তাদের জন্য হচ্ছে অনেক সুবিধা হয়। কিন্তু যেহেতু ওই মহিলাটা তার নিজের জায়গায় বিক্রি করতে রাজি হচ্ছে না, সেহেতু এই কোম্পানিটা অনেক দিন ধরেই ঘুরতেছে এবং কোনোভাবেই এই জায়গাটা পাচ্ছে না। তো যাই হোক, মিজিকে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয় এবং মিজি সেই উদ্দেশ্যে চলে যায়। তো তখন দেখা যায় যে টিম লিডার বলে যে এই মহিলাটা খুবই রাগী এবং কোনোভাবেই এই জায়গাটা দেবে না। তো যেহেতু অর্থাৎ মেরিকে কেউ পছন্দ করতো না অফিসে, তো ওরা চাচ্ছিল যাতে এই বাহানায় কোনোভাবে মেরিকে কোম্পানি থেকে তাড়াই দেওয়া যায়। ওই কোম্পানির লোক জানার পরে বৃদ্ধ মহিলাটা মিজিকে অপমান করে তাড়াই দেয়। আর এদিকে দেখা যায় যে মেরি সিজনের কাছ থেকে টাকা নিচ্ছে আর বললো, আমি এখানে কাজ করছি 1 সপ্তাহ হচ্ছে, তুমি তো আমাকে কোনো কাজ দাওনি। তো সিজন বলছে, আরও 1 সপ্তাহ পরে আমি তোমাকে বলবো যে তোমাকে কি করতে হবে। এরপরে আমরা মিজিকে দেখি যে মেরির দেওয়া ওই লিস্টটা চেক করতেছে এবং এটা করে ও বুঝতে পারে যে ডিরেক্টর ওকে জেনে বুঝে বোকা বানাইছে যাতে ও কাজটা না করতে পারে। এরপরে ও গুগলে সার্চ করে যে কাউকে কিভাবে কোনো কিছুতে রাজি করাতে হয় এবং সেই জিনিসটা নিয়ে সে অনেকক্ষণ ঘাটাঘাটি করে এবং মিজি আবারও ওই আন্টির কাছে যায়, যে আন্টিটা ওর মুখে আবারও লবণ ছুঁড়ে মারে এবং ওকে তাড়াই দেয়। এরকম করে করে আরও 10 দিন চলে যায়, যেখানে হচ্ছে প্রত্যেকবার আন্টির কাছে যায় এবং আন্টিটা অপমান করে তাকে তাড়াই দেয়। এদিকে দেখা যায় মেরিরও 10 দিন হয়ে যাচ্ছে কোনো কাজ না পেয়ে সে একটা স্টোর রুম পরিষ্কার করে। এখানে একটা ভাঙা চেয়ার দেখতে পায় এবং সেই ভাঙা চেয়ারটা সে ফেলে দেয়। পরের সিনে দেখা যায় মিজি আবারও আন্টির কাছ থেকে ফেরত আর এদিকে মেরির কেসের কথা লি যখন তার কলিগদেরকে জিজ্ঞেস করে তখন কলিগরা নিজেদের মধ্যে ওদেরকে নিয়ে হাসাহাসি করে, যেটা লি বুঝে যায় তাদের লিপস রিড করে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মেরিকে তার বস খুব বকাবকি করতেছে ওই চেয়ারটা ফেলে দেওয়ার জন্য এবং অনেক রাগারাগি করে মেরি সেখান থেকে চলে যায় আর সাইকেল নিয়ে পড়ে যায়। তো এবার ও এটা দেখে বলে, পড়ে গেছে, এবার ভেঙেও যাও। আর এদিকে দেখা যায় যে মিজে যখন অফিসের দিক দিয়ে হাঁটছিল তখন তার পায়ে হাই হিল পরার জন্য চোট লাগে আর হাঁটতে হাঁটতে ভাবে যে এটা খুবই কষ্টের একটা কাজ। তখনই তার সাথে লিয়ের দেখা হয়। লি তাকে দেখে তার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মিজে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে টেক্সটে বলো। এই বলে মিজে সেখান থেকে চলে যেতে থাকে এবং তখন লি তাকে ডেকে বলে, তোমার অফিস তো এই দিকে, তুমি ওই দিকে কেন যাচ্ছ। তারপর একসাথে দুইজন অফিসের দিকে যেতে থাকে। এবার রাতে হচ্ছে মিজের সাথে লিয়ের কথা হয় এবং তারা কথা বলে ওই কেসের ব্যাপারে জানতে পারে। যেহেতু মিজে কিছুই জানতো না কেসের ব্যাপারে, তাই সে মিরেকে জিজ্ঞেস করে এই কেসটার ব্যাপারে। তখন মিরে বলে, তুমি বেশি কিছুই করতে যেও না, তোমাকে আমি বলছি কিছু না করার জন্য। তো মিজে বলে, আচ্ছা ঠিক আছে। তো ওরা ভাবে যে ওরা একদিন দেখা করবে, অর্থাৎ মিজে আর লি, কিন্তু মিরে না করে। তো সেই মতে মিজে হচ্ছে যখন লিকে না করতে যাবে কিন্তু সেখানে না করে সে মিজের সাথে দেখা করতে রাজি হয়। তো কাহিনী আবারও পাস্টে চলে আসে, যেখানে দেখা যায় যে লি মিজেকে ঠিক চিনে তার সেই ফলের বাস্কেটটা দেয়। এই জন্য মিরে ভয় পাচ্ছিল। সে বলে যে ও আমাদেরকে চিনতে পারে আলাদা করে, তো তুমি হচ্ছে ওর সাথে দেখা করো না। তখন ঠিক করে লিকে ফোনে মেসেজ দিয়ে না করে দিবে, কিন্তু সে না করে হ্যাঁ বলে দেয় এবং তাদের শনিবারে একটা ডেট ফিক্স করে।
দেখা করার জন্য। এবং তারা হচ্ছে যেখানে যায় সেখানে ভীষণ শব্দ, যেটাতে লি তার কানে কিছু শুনতে পাচ্ছিল না এবং ওর কষ্ট হচ্ছিল। এই জন্য তারা বাইরে বের হয়ে আসে এবং হাঁটতে হাঁটতে হান নদীর কাছে যায় এবং সেখানে গিয়ে মিজে অনেক খুশি হয়ে যায়, যেহেতু এটা সে প্রথমবার দেখে। তো এবং সেখানে সে অনেক ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে। তো তখন লি জিজ্ঞেস করে, তুমি কি এখানে প্রথমবার আসছো নাকি? তো মিজে বলে যে না, আমি এখানে অনেকবারই আসছি, প্রথমবার কেন আসবো? কিন্তু এক এক জায়গা থেকে ভিউটা এক এক রকম হয়, এক এক সময় দেখতে এক এক রকম লাগে। তো এই বলে সে ওখান থেকে ব্যাপারটা কাটায় নাই। এরপরে দেখা যায় যে ওরা নুডলস রান্না করে খায় এবং এখানে মিজে লিকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে আজকে কি ব্যাপারে কথা বলতে ডাকছো? তখন লি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য কেসটা উইথড্র করে নিছো? মেয়েদের অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তোমার সাথে কি সেরকম কিছু হয়েছে? তো তখন মিজে জিজ্ঞেস করে, তুমি কি ডিরেক্টর চোয়ের ব্যাপারে বলছো? তখন লি বলে, আচ্ছা ডিরেক্টর চোয়, আমার তো মনে হয়েছে যে এইটা মিস্টার পার্ক। আসলে আমি তোমার নামটা উপর থেকে দেখে ভিতরটা দেখিনি, ফাইলের ভিতরে আসলে কি লেখা ছিল। তো তখন মিজে আর কিছু বলে না, বলে যদি কেসটা আমি উইথড্র করি তাহলে নিশ্চয়ই আমি আমার জন্যই উইথড্র করছি, এখানে তোমার কোনো ভূমিকা নেই, তুমি নিজেকে এটা নিয়ে দোষী ভেবো না, আর এটা নিয়ে বেশি কিছু তোমার ভাবার দরকার নেই। এদিকে মিজের মনে পড়ে যে যেদিন মিটিং হয়েছে সেদিন একটা মেয়ে তাকে হচ্ছে বলছে যে মিস্টার পার্কের জন্য আমার অনেক দুঃখ। এবার প্রেজেন্টে দেখা যায় যে লি বলে, তুমি যদি আমার জন্য কেসটা ছেড়ে দাও তাহলে চলো আমরা আবারও কোর্টে গিয়ে লড়বো একসঙ্গে। তো তখন মিজে বলে যে তুমি একটা উকিল, কিন্তু তুমি এত দুর্বল কেন? তোমাকে আরও শক্ত হতে হবে। তুমি কেন ভাবছো যে তোমার জন্য আমি হচ্ছে এই কেসটা লড়ছি না? যদি আমি এই কেসটা না লড়ে থাকি তাহলে আমার নিজেরই কোনো কারণে। তো আবারও পাঁচটা দেখা যায়। তো তখন টিচার এসে জিজ্ঞেস করে, তোমরা আর এখানে কতক্ষণ বসবা? তো মিজে বলে যে লিয়ের উত্তরগুলো ঠিক হলেই আমরা হচ্ছে এখান থেকে চলে যাব। তো টিচার বলে যে লিয়ের উত্তর তো সবই কারেক্ট আছে। তখন মিজে বুঝতে পারে লি তার সাথে সময় কাটানোর জন্য এতক্ষণ বসে আছে এবং উত্তরগুলো ঠিক করছে। প্রেজেন্টে দেখি ওরা খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়, আর এদিকে মিজের বয়ফ্রেন্ড মিরেকে মিজে ভেবে তার বাসায় আসে এবং বলে, তুমি কি ড্রাঙ্ক হয়ে সাইকেল চালাচ্ছিলে? ইদানিং তোমার আচরণে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এরপরে তার সাথে কিছু কথাবার্তা বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে দেখি মিজে মিরের কাছে কল দেয়, কল দিয়ে তার কেসের বিষয়টা জানতে চায়, কিন্তু সেই বিষয়ে সে প্রশ্ন করতে পারে না এবং স্বাভাবিকভাবে কিছু কথাবার্তা বলে তারা কল কেটে দেয়। পরের দিন সকালবেলা মিরেকে তার মা হসপিটালে দাদির সাথে দেখা করতে যেতে বলে। মিরে যেহেতু কাজে যাচ্ছে না, আর কোনো উপায় না পেয়ে মিরে তার দাদির সঙ্গে দেখা করতে যায় এবং এখানে দেখা যায় যে দাদি মিরেকে মিরে বলে চিনতে পারে, সে মিরেকে মিজে ভাবে না। আর এদিকে আমরা লিকে দেখি, যাকে তার বস জেনে শুনে মিরের কেসে পাঠাইছিল, যাতে মিরে তাকে দেখে কেস করতে না পারে এবং তুলে নেয়। এই জন্য বস তার উপরে খুশি হয়ে বলে যে তোমার উপরে চেয়ারম্যান চই অনেক খুশি। আর এদিকে দেখা যায় যে মিরে আর তার দাদি দুজন মিলে গল্প করছে। তখন মিরে কান্না করে বলে, দাদি আমি আর এই প্রবলেমগুলো ফেস করতে পারিনি, আমি ওখান থেকে পালিয়ে চলে আসছি। দাদি বলে, তুমি অনেক ভালো করছো। আর মিজেকে এদিকে দেখতে পাই, যেখানে আন্টিকে সময় মতো জমি বিক্রি করতে রাজি করাতে না পারার জন্য বস অনেক বকাবকি করতেছে। মিজে নিরুপায় হয়ে আবারও সেই আন্টির কাছে যায়। আন্টি আবারও তাকে লবণ ছুঁড়ে মারতে গেলে তখন মিজে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমিও আপনার মতো কাজ করতেছি, এটা আমার কাজ। তারপরে সে অনেক চিৎকার চেঁচামেচি করে তার মনের কথাগুলো আন্টিকে বলে। আন্টি বলে, তোমার কথাগুলো শেষ হইলে তুমি আসতে পারো। তাই বলে তার মুখে আবারও লবণ ছুঁড়ে মারে এবং এইবার মিজে যখন ওখান থেকে ফিরে আসে সে অনেক খুশি থাকে। সে ভাবে, আচ্ছা আমার তো কাজও হয়নি, কিন্তু তারপরেও আমি এত খুশি কেন? তারপর দেখা যায় তার ফোনে মেসেজ আসে আর সে লির সাথে দেখা করতে চলে যায়। তো তখন লির সাথে তার কথোপকথন হয়। লি বলে, এত এক্সাইটেড আর হাসি খুশি তুমি কি আসলেই মিরে নাকি মিজে? তো বলে যে আমি কি কখনো হাসি খুশি আর এক্সাইটেড থাকতে পারবো না? এর মধ্যে সেই আন্টি হচ্ছে মিজেকে কল করে, বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। তো এই শুনে মিজে খুবই খুশি হয়ে যায়। এই দেখে লি অনেক বেশি অবাক হয় এবং বলে, তোমার আচরণ অনেক পরিবর্তন হয়ে গেছে।